Hello and welcome, my dear students. Today we are going to introduce ourselves to the greatest English writer of all times, and his name is William Shakespeare. উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ কবি এবং নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয় এবং তাকে ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়। আর বার্ড অফ এভন নামেও তিনি বিখ্যাত। বার্ড, BARD, বার্ড মানে কবি, তাই তাকে বার্ড অফ এভন বলা হয়, AVON, এভন, কারণ এভনে তার জন্ম হয়েছিল, তাই এভনের কবি বলে তাকে অভিহিত করা হয়ে থাকে। শেক্সপিয়ার জন্মেছিলেন 1564 সালে, 1564 সালে স্ট্যাটফোর্ড আপন এভনে তিনি জন্মেছিলেন। এই স্ট্যাটফোর্ড আপন এভন যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডমে অবস্থিত। আর ইউকে হচ্ছে তিনটে কান্ট্রি নিয়ে, ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড। তো সেই তিনটে কান্ট্রির মধ্যে ইংল্যান্ডে রয়েছে স্ট্যাটফোর্ড আপন এভন। শেক্সপিয়ার মারা যান 23শে এপ্রিল 1616 সালে, সেটা ওই স্ট্যাটফোর্ড আপন এভনেই। পেশায় তিনি একজন নাট্যকার ছিলেন, কবি ছিলেন এবং অভিনেতাও ছিলেন। প্রথম জীবনে কিন্তু তিনি অভিনয় দিয়েই নিজের এই নাটকের জগতে পদার্পণ করেছিলেন। তার স্ত্রীর নাম ছিল অ্যানি হ্যাথওয়ে এবং 1582 সালে তাদের বিয়ে হয় এবং 1616 অবধি তারা একসঙ্গেই ছিলেন। এই শেক্সপিয়ার মোট 23টি নাটক লিখেছিলেন। 23টি নাটকের মধ্যে বেশ কিছু রয়েছে কমেডি আর বেশ কিছু রয়েছে ট্র্যাজেডি। কমেডি কাদেরকে বলা হয়? কমেডি আর দোজ প্লেজ উইচ হ্যাভ আ হ্যাপি এন্ডিং। খুব সহজ করে বলতে গেলে কমেডি হচ্ছে সেই সমস্ত নাটক যাদের শেষে রয়েছে মিলন, অর্থাৎ মিলনান্ত নাটক, তাকে বলা হয় কমেডি। তার মধ্যে কৌতুক থাকে, মজা থাকে, প্রথম দিকে কিছু দুঃখ, কষ্ট বা সরো থাকতেই পারে, বাট সেই নাটকগুলো সাধারণত হ্যাপিনেস বা আনন্দ বা মিলন দিয়ে শেষ হয়। আর ট্র্যাজেডি হচ্ছে কোনগুলো? যেগুলোতে স্যাড এন্ডিং থাকে, বিয়োগান্তক নাটক যেগুলো, সেগুলোকে ট্র্যাজেডি বলা হয়। এবার শেক্সপিয়ারের নাটকগুলো তো নাটকের মতো করে লেখা, কিন্তু তোমরা যেগুলো পড়বে এখন সেগুলো কিন্তু গল্পের আকারে লেখা। তাহলে এই গল্পের আকারে কে লিখলো? তাদের অবদানও কিন্তু একেবারেই অনস্বীকার্য নয়। এই শেক্সপিয়ারের সমস্ত নাটককে ছোটদের কাছে এবং অতি সাধারণ পড়াশোনা জানা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনে যাদের বিরাট বড় অবদান, তারা হচ্ছে চার্লস ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব। চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব এরা দুই ভাই বোন। মেরি হচ্ছে দিদি, সে জন্মেছিল 3 ডিসেম্বর 1764 সালে। আর তার ছোট ভাই চার্লস, সে জন্মেছিল 1775 সালে। এই চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব দুজনে মিলে ঠিক করেছিল যে তারা শেক্সপিয়ারের যে নাটকগুলো সেগুলোকে গল্পের আকারে লিখবে, এবং সেই মতনই তারা দুজন মিলে লিখেছিল টেলস ফ্রম শেক্সপিয়ার। এটা ছোটদের জন্যই মূলত তারা লিখেছিল এবং সেটারই এডিটেড ফর্ম তোমরা পড়বে এখন। চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব এরা কেউ বিয়ে করেনি। মেরি ল্যাম্ব
ওর একটু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, মানসিক ভারসাম্যহীনতা মাঝে মাঝেই ওকে ভীষণ সমস্যায় ফেলতো, এবং এরকমই একটা চূড়ান্ত ফিট অফ ডিপ্রেশন বলা যেতে পারে বা মানসিক অবসাদের সময় মেরি ল্যাম্ব নিজের মাকে হত্যা করে এবং তারপর দীর্ঘদিন তাকে মানসিক হাসপাতালে কাটাতে হয়। কিন্তু পরে তার ভাই চার্লস তাকে নিয়ে আসে বাড়িতে, এবং দুজনে মিলে ভাই বোন ঠিক করে যে তারা এই টেলস ফ্রম শেক্সপিয়ার লিখবে, এবং সেই মতো তারা লিখতেও শুরু করে। কখনো কখনো আবার কিছু মানসিক সমস্যা দেখা দিত মেরির, তখন আবার চার্লস তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করিয়ে সুস্থ করে বাড়ি নিয়ে আসতো। এইভাবেই দুই ভাই বোন সারা জীবন একে অপরের জন্য স্যাক্রিফাইস করেছে, বা পুরোপুরি নিজেদের মতন করে তারা তাদের জীবন কাটিয়েছে। সংসার করেনি, তারা বিয়ে থা করেনি, শুধু এই কারণেই যে তারা একে অপরকে হেল্প করবে, একে অপরকে দেখে রাখবে। দ্যাট ওয়াজ ট্রু সিবলিং লাভ। ভাই বোনের এরকম ভালোবাসা খুব একটা দেখা যায় না। তো আমরা এবার কিছুটা জানতে পারলাম শেক্সপিয়ার সম্পর্কে আর চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব সম্পর্কে। Now let us get acquainted with the first play of Shakespeare that we have in our syllabus, and that is Comedy of Errors. Comedy of Errors, এই very nameটাই আমাদেরকে বলে দিচ্ছে যে it is a comedy. This very name tells us that we are going to read a comedy, কারণ নামের মধ্যেই কমেডি আছে। তো এটা একটা আনন্দের নাটক, একটা মজার নাটক, and surely we are going to enjoy this play. Okay, so let us begin with a first story from Shakespeare, The Comedy of Errors. Error কথাটার মানে হচ্ছে ত্রুটি, ভুল, মিস্টেক। তাহলে ভুল বা মিস্টেক বা ত্রুটি থেকে কী ধরনের কমেডি বা হাসি বা মজার সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাই আমরা এবার দেখে নিই। দ্য স্টেট অফ সাইরাকিউজ অ্যান্ড এফেসাস ওয়্যার এনিমি স্টেটস। মনে রাখবে ভালো করে এই নাম দুটো, দুটো রাজ্যের নাম। একটা রাজ্যের নাম সাইরাকিউজ, আরেকটা হচ্ছে এফেসাস, আর এই দুটোই হচ্ছে এনিমি স্টেট অর্থাৎ শত্রু রাজ্য। Hence there was a cruel law in the state of Ephesus stating that if a merchant of Syracuse was seen in Ephesus, he would be put to death unless he paid 1,000 marks for the ransom of his life. আর তাই জন্য hence মানে সুতরাং একটা নিষ্ঠুর, ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর ল, নিষ্ঠুর আইন ছিল ওই এফেসাস রাজ্যে। আর সেই আইনটা কি স্টেট করে, কি উল্লেখ করে না, যদি সাইরাকিউজের কোনো মার্চেন্ট অর্থাৎ সাইরাকিউজের কোনো বণিক বা ব্যবসায়ী, তাকে যদি এফেসাস রাজ্যে কখনো দেখা যায় তাহলে কি করা হবে? হি উড বি পুট টু ডেথ, তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে। তবে হ্যাঁ, যদি সে 1,000 মার্কস 1,000 মুদ্রা সে যদি র্যানসম হিসেবে, তার মুক্তিপণ হিসেবে, র্যানসম ফর হিজ লাইফ মানে মুক্তিপণ, তার মুক্তিপণ হিসেবে দিতে পারে, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সেটা যদি সে না দিতে পারে, 1,000 মুদ্রা যদি সে না প্রোভাইড করতে পারে, দেন হি উইল বি পুট টু ডেথ, তাকে মেরে ফেলা হবে। আর এই ভয়ঙ্কর আইনটা ছিল এফেসাস রাজ্যে। Aegeon, an old merchant of Syracuse, was seen in the streets of Ephesus and brought before the duke, either to pay the fine or receive the death sentence. একজন বৃদ্ধ বণিক, সাইরাকিউজ থেকে সে এসেছে, তার নাম এজিয়ন। তাকে দেখা যাচ্ছে কোথায়? এফেসাসের রাস্তায় ঘুরে বেড়াতে। স্বাভাবিকভাবে অচেনা লোক দেখে
রাজপেয়াদারা তাকে ধরেছে এবং তাকে ডিউকের সামনে এনে হাজির করেছে। রাজ্যের যে রাজা বা শাসক তাকে বলা হতো ডিউক। তো এই ডিউকের সামনে এজিএনকে এনে হাজির করা হয়েছে এবং এজিএনকে বলে দেওয়া হয়েছে যে আইদার তুমি ওই 1000 মুদ্রা পে করো অথবা তুমি মৃত্যুবরণ করো, তোমাকে আমরা মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। বাট এজিএন হ্যাড নো মানি টু পে দ্য ফাইন। কিন্তু 1000 মুদ্রা এজিএন কোথায় পাবে? তার কাছে অত টাকা নেই। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম আ ডেথ সেন্টেন্স অ্যাজ আ রুল। আর তাই আইন তো আইন, আইন তো রাখতেই হবে। তাই ডিউক হুকুম করে দিলেন যে এজিএনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। But before giving the sentence, the Duke asked him to tell the story of his life and the reason for his being in Ephesus. কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে ডিউক বলল যে তুমি আমাদের দেশে কেন এসেছো, আমাদের এই রাজ্যে কেন এসেছো সেটা আমাকে বলো। আমাদের এফেসাস রাজ্যে সাইরাকিউজের লোকরা তো আসে না। বাট ওয়াই হ্যাভ ইউ কাম? তুমি সেই ঘটনা আমাকে খুলে বলো। Aegean said that he was not at all afraid of death, as his pain and sufferings had made him tired of life. Aegean তখন ডিউককে বলল যে মহারাজ, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমার পেন, আমার সাফারিংস, আমার দুঃখ, আমার কষ্ট আমাকে ক্লান্ত করে তুলেছে। আমি টায়ার্ড, আমার এই জীবন নিয়ে আমি ক্লান্ত, বেঁচে থাকার ইচ্ছে আমার আর নেই। He also told that there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. এবং সে এটাও বলল যে আপনি আমাকে খুব কঠিন একটা কাজ দিলেন মহারাজ, কারণ আমার যে আনফর্চুনেট লাইফ, আমার যে দুর্দশাময় জীবন, আমার এই দুর্ভাগ্যপূর্ণ যে জীবন, এই দুর্ভাগ্যপূর্ণ জীবনের গল্প ন্যারেট করা, এটা বলা ভীষণই একটা হেভি টাস্ক, একটা কঠিন টাস্ক আমার কাছে, কারণ আমার জীবনের পুরোটাই ভীষণই দুঃখে পরিপূর্ণ। স্টিল হি বিগ্যান টু ন্যারেট হিজ স্টোরি। কিন্তু তা সত্ত্বেও ডিউকের হুকুম, তাই এজিএন তার নিজের জীবনের গল্প ন্যারেট করতে অর্থাৎ বলতে শুরু করলো ডিউককে। I was born at Syracuse and was brought up to be a merchant. আমি সাইরাকিউজে জন্মেছিলাম এবং আমাকে একজন ব্যবসায়ী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যখন আমি বড় হই। মার্চেন্ট মানে ব্যবসায়ী। I married a lady and lived happily. তারপর আমি বিয়ে করলাম, সুখে আনন্দে আমাদের জীবন কাটছিল। But sometime later I was obliged to go to Epidamnum and had to stay there for 6 months. কিন্তু কিছুদিন পর আমি বাধ্য হলাম, অবলাইজড হলাম অর্থাৎ বাধ্য হলাম এপিডামনাম নামক এক রাজ্যে যেতে। এই এপিডামনামে আমার কিছু কাজ ছিল এবং সেই কাজের খাতিরে আমাকে 6 মাস এই এপিডামনাম নামক জায়গায় কাটাতে হলো। I was to be there for some time more, so I called my wife to that place. 6 মাস পার হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমার কাজ শেষ হয়নি, আমাকে আরও বেশ কিছুদিন এই এপিডামনামে থাকতে হবে। আর তাই আমি কি করলাম, আমার স্ত্রীকেও সেখানে ডেকে নিলাম। Soon there she gave birth to 2 boys who were exactly alike in appearance. কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী সেখানে আমাদের 2 পুত্রের জন্ম দিল। যমজ পুত্র, শুধু যমজই না, তারা এক্স্যাক্টলি অ্যালাইক ইন অ্যাপিয়ারেন্স, তারা হুবহু এক রকম দেখতে। They were so similar that they could not be differentiated from one another. এবং তারা এতটাই একরকম দেখতে যে তাদেরকে একে অপরের থেকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না। কেউ দেখলে বুঝতে পারে না কোনটা কোনজন। At the same time, a poor woman who was lodged there also gave birth to twins who were very similar in appearance. এবং ওই একই সময় আমাদের ওখানেই বসবাস করতো, লজড অর্থাৎ বসবাস করতো এক গরিব মহিলা। সেও কি করলো, একদম একই রকম প্রায় দেখতে যমজ ছেলের জন্ম দিল। As their parents were extremely poor, I bought these twins to attend upon my sons. আর এই বাচ্চা দুটোর বাবা মা এতটাই গরিব ছিল যে আমি এই যমজ ছেলে দুটোকে কিনে নিলাম ওদের বাবা মার থেকে, যাতে বড় হয়ে এরা আমার 2 ছেলের দেখাশোনা করতে পারে,
তাদের 5 মাস খাটতে পারে, তাদের ভৃত্য হিসেবে কাজ করতে পারে। তখনকার দিনে কিন্তু মনে রাখতে হবে, দ্যার ওয়াজ দ্য রিচুয়াল অফ বাইং অ্যান্ড সেলিং স্লেভস, দাস প্রথা ছিল, স্লেভস বা দাস কেনা বেচা হতো। মাই সন্স গ্রিউ আপ টু বি ফাইন বয়েজ অ্যান্ড মাই ওয়াইফ ওয়াজ প্রাউড অফ দেম। আমার ছেলেরা তো বড় হলো, বেশ হ্যান্ডসাম তারা, এবং খুব ভালো ছেলে। আমার স্ত্রীর তো গর্ব তাদের নিয়ে ভীষণ। শি হাউ এভার ওয়ান্টেড টু রিটার্ন হোম, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমাদের এই এপিডামনামে, আর তাই আমার স্ত্রীর মনে হলো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। আই অ্যাট লাস্ট অ্যাগ্রিড, আমিও শেষ পর্যন্ত রাজি হলাম দেশে ফিরতে। উই সেট আউট ফর হোম, এবং আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, নিজেদের মাতৃভূমির উদ্দেশ্যে। অর্থাৎ আমরা কোথায় চললাম? সাইরাকিউজে ফিরে চললাম। It was a bad day because a violent storm soon arose and it grew so terrible that the sailors, seeing no chance of saving the ship, escaped in a boat, leaving us alone. এবং যেদিন আমরা যাত্রা শুরু করলাম জাহাজে করে, সেদিনটা ছিল একটা ব্যাড ডে, একটা ভীষণ বাজে দিন। আর কেন সেটা ব্যাড ডে? কারণ সেদিন একটা ভায়োলেন্ট স্টর্ম শুরু হলো, একটা ভয়ঙ্কর ঝড় শুরু হলো, এবং সেটা গ্রিউ সো টেরিবল, এত বেশি ভয়ঙ্কর হতে থাকলো, সেটার প্রকোপ এত বাড়তে থাকলো যে আমাদের যে জাহাজের সেলার্সরা অর্থাৎ নাবিকরা, তারা দেখলো নো চান্স অফ সেভিং দ্য শিপ, তারা বুঝলো যে জাহাজটাকে বাঁচানোর কোনো উপায় নেই, এবং তাই তারা কি করলো? এসকেপড ইন আ বোট, তারা একটা নৌকোয় চড়ে পালিয়ে গেল। জাহাজের গায়ে দেখবে ছোট ছোট নৌকো বাঁধা থাকে, যেগুলো এমার্জেন্সির জন্য থাকে, এবং ওরকমই একটা নৌকো করে এই সৈনিকরা এই সেলাররা আমাদের ফেলে পালিয়ে গেল, এবং আমরা তখন অ্যালোন, একদম একা। উই ফিয়ার্ড দ্যাট দ্য শিপ কুড বি ডিস্ট্রয়েড এনি মোমেন্ট, এবং যে ভয়ঙ্কর ঝড়, তাতে আমরা ভয় পেতে থাকলাম যে যে কোনো মুহূর্তে এই জাহাজটা ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে, বা কোনো পাথরের গায়ে বাড়ি খেয়ে টুকরো টুকরো হয়ে যাবে। মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েপ্ট কন্টিনিউয়াসলি, আমার সন্তানরা, আমার স্ত্রী, তারা এক নাগারে কন্টিনিউয়াসলি একটানা কাঁদতে লাগলো। স্বাভাবিকভাবে সবারই ওরকম একটা সিচুয়েশনে ভয় করবে, আর ভয়ের চোটে ওরা সবাই মিলে কাঁদতে লাগলো। সিং দেম উইপ আই ফিয়ার্ড ফর দেয়ার লাইফ, ওদেরকে কাঁদতে দেখে আমার ভয় হলো ওদের জীবন নিয়ে, যে ওদের আমি বাঁচাতে পারবো কি না। অল মাই থটস ওয়ার বেন্ট অন কন্ট্রিভিং মিনস টু সেভ দেম, তখন আমার সমস্ত চিন্তা ভাবনা শুধু একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে আমি ওদের বাঁচাতে পারবো কি না। কন্ট্রিভিং মিনস, আমি উপায় ভাবতে লাগলাম কীভাবে ওদেরকে বাঁচানো সম্ভব। I thought of a plan trying to save our lives. আমি একটা প্ল্যান ভাবলাম, একটা ফন্দি আমার মাথায় এলো যে কিভাবে জীবন বাঁচানো যেতে পারে। I bound my younger son and the younger slave to a spare mast and likewise directed my wife to do the same with the elder ones. আমি আমার ছোট ছেলেকে আর ছোট চাকরটাকে একটা স্পেয়ার মাস্ট, অর্থাৎ একটা বাড়তি মাস্তুল হচ্ছে সেই কাঠগুলো, লম্বা কাঠগুলো যার গায়ে পালগুলোকে লাগানো হয় জাহাজের, তো সেরকম একটা এক্সট্রা বাড়তি মাস্ট ছিল, তার সঙ্গে আমি আমার ছোট ছেলে আর ছোট চাকরটাকে শক্ত করে বাঁধলাম। অ্যান্ড লাইকওয়াইজ ডাইরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স, আর একইভাবে আমি আমার স্ত্রীকে বললাম বড় ছেলে আর বড় চাকরটাকে আরেকটা ওরকম স্পেয়ার মাস্টের সঙ্গে বাঁধতে, ওরকম একটা বাড়তি মাস্তুলের সঙ্গে বেঁধে ফেলতে। Then we tied ourselves up to the respective masts along with the children, এবং তারপর আমরা নিজেদেরকেও ওই মাস্তুলগুলোর সঙ্গে বেঁধে ফেললাম, অর্থাৎ ছোট ছেলে ছোট চাকর আর আমি একটা মাস্তুলে বাঁধা, আর বড় ছেলে বড় চাকর আর আমার স্ত্রী আরেকটা মাস্তুলে বাঁধা শক্ত করে। মাস্তুল কাঠ দিয়ে তৈরি হয়, আর তাই চান্সেস হচ্ছে কি যে এটার সঙ্গে নিজেকে বেঁধে রাখলে জলের মধ্যে ভেসে থাকা যাবে, তাই এই ব্যবস্থা করা হলো। She took care of the elder ones and me of the younger ones. আমার স্ত্রী
বড় দুই ছেলের দেখাশোনার দায়িত্ব নিল আর আমি ছোট দুজনার। Soon the ship hit a mighty rock and split to pieces. খানিকক্ষণ বাদেই জাহাজটা একটা বিশাল বড় পাথরের গায়ে ধাক্কা খেলো এবং টুকরো টুকরো হয়ে গেল। Clinging on the slender mast, we were supported above the water. I, having the care of the two children, could not help my wife. এবং তারপর ওই স্ল্যান্ডার অর্থাৎ সরু সরু মাস্তুলগুলোকে ক্লিং করে আঁকড়ে ধরে রেখে কোনো রকমে আমরা ভেসে রইলাম জলের ওপরে। আর আই, হ্যাভিং দ্য কেয়ার অফ টু চিলড্রেন, কুড নট হেল্প মাই ওয়াইফ। আর আমার দায়িত্বে রয়েছে দুটো শিশু, সুতরাং আমার স্ত্রীকে কোনোভাবেই আমি সাহায্য করতে পারলাম না। দে ওয়ার সেপারেটেড ফ্রম মি অ্যান্ড ড্রিফটেড অ্যাওয়ে ফার্দার। ওরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আমার থেকে ওরা দূরে সরে যেতে লাগলো এবং ড্রিফটেড অ্যাওয়ে, তারা আরও সরে যেতে লাগলো। জলের ধাক্কায় তাদের মাস্তুলটা আমাদের মাস্তুলের থেকে অনেক দূরে সরে যেতে লাগলো। But while they were still in sight, I saw them to be taken aboard on a boat of fishermen, maybe from Corinth. কিন্তু তখনও আমি ওদেরকে দেখতে পাচ্ছি, যদিও ওরা আমার থেকে অনেকটা দূরে সরে গেছে, তবু আমি দেখতে পেলাম এটাই যে একদল জেলে তারা তাদের নৌকোয় ওদেরকে তুলে নিল, ওদেরকে উদ্ধার করে নিল। এবং আমার দেখে যতদূর মনে হলো তাতে আমি আন্দাজ করতে পারলাম যে এই জেলেরা এরা কোরিন্থ নামক জায়গার। Seeing them safe, I then struggled to save the two children who were under my care. And after a while we were also rescued by a ship. এবার ওদেরকে নিরাপদে ওই নৌকোয় দেখে আমি আমার সঙ্গে থাকা দুই সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, স্ট্রাগল করতে লাগলাম, ধস্তাধস্তি করতে লাগলাম, কারণ এরা আন্ডার মাই কেয়ার, এরা আমার দায়িত্বে রয়েছে। এবং খানিকক্ষণ বাদে, আফটার আ ওয়াইল মানে খানিকক্ষণ বাদে, একটা জাহাজ এসে আমাদেরকে রেস্কিউ করলো, আমাদেরকেও উদ্ধার করলো। The sailors, knowing me, welcomed and assisted us and took us safely to Syracuse. এবং ওই জাহাজটার যে নাবিকরা তারা আমাকে চিনত, স্বাভাবিকভাবেই তারা আমাকে স্বাগত জানালো তাদের জাহাজে এবং আমাকে অ্যাসিস্ট করলো, আমাকে সাহায্য করলো, আমাদের সাহায্য করলো এবং আমাদেরকে সাইরাকিউজে নিরাপদে পৌঁছে দিল। But from that time I don't have any news of my wife and my elder son. কিন্তু সেই সময় থেকে আজ অবধি আমি আমার স্ত্রী এবং আমার বড় ছেলের কোনো সংবাদ পাইনি। তারা কোথায় আছে, কিভাবে আছে, কিছুই আমি জানি না। My younger son, upon being 18 years, wanted to know about their mother, about his mother and brother. আমার ছোট ছেলের যখন 18 বছর বয়স হলো, সে তখন আমাকে বলল যে সে তার মা এবং দাদার সম্পর্কে জানতে চায়, তাদের খোঁজ নিতে চায়, তাদেরকে খুঁজে বের করতে চায়। He often asked me for my permission to go in search of his elder brother along with Dromio, the young slave who had also lost his brother and desired to search for him. এবং আমার ছেলে আমাকে প্রায়শই বলতো, বাবা তুমি আমায় অনুমতি দাও, তোমার পারমিশন দাও, তুমি আমায় অনুমতি দাও, আমি আমার দাদাকে খুঁজে বের করি। এবং সঙ্গে সে নিতে চাইতো ড্রোমিওকে, যে ছোট চাকরটা বা ভৃত্যটা ছিল ওর, তাকে নিয়ে ও বেরিয়ে পড়তে চায় দাদাকে খুঁজতে। এবং এই ড্রোমিও, সেও যেতে চায় আমার ছোট ছেলের সঙ্গে। কেন? কারণ সেও তার নিজের দাদাকে হারিয়েছে এবং সেও চায় নিজের দাদাকে খুঁজে বের করতে। ইনিশিয়ালি আই ওয়াজ স্কেয়ার্ড ফর দ্য লস অফ দিস সান। প্রথম দিকে আমার ভয় করতো, স্কেয়ার্ড মানে ভয় পাওয়া। আমি প্রথম দিকে ভয় পেতাম যে আমি তো আমার এক ছেলেকে হারিয়েছি, আবার এই ছেলে যদি দাদাকে খুঁজতে গিয়ে ফিরে না আসে, একেও যদি আমি হারাই। তাই এই লসটার কথা ভেবে, এই হারানোর কথা ভেবে আমি ভয় পেতাম। But after much hesitation, I gave consent as I also wanted to see my wife and child. কিন্তু অনেক হেজিটেশন, অনেক ইতস্তত করার পরে শেষ পর্যন্ত আমি আমার কনসেন্ট, আমার অনুমতি দিলাম, কারণ আমারও মনের মধ্যে আমার স্ত্রী এবং বড় ছেলেকে দেখার বাসনা ছিল। It has been 7 years and my son has not returned. তো এই অনুমতি নিয়ে আমার ছোট ছেলে তো বেরিয়ে গেল তার মাকে আর দাদাকে খুঁজতে, কিন্তু তারপর আরও 7টা বছর কেটে গেছে, কিন্তু আমার ছোট ছেলেও আর ফিরে আসেনি।
I have searched for my son throughout the world for 5 years. আর তারপর আমি 5টা বছর কাটিয়েছি সমস্ত পৃথিবীময় আমার ছোট ছেলেকে খোঁজার জন্য। I have been to the farthest Greece and through the bounds of Asia. আমি গ্রিস দেশের শেষ প্রান্ত অবধি গেছি, সমস্ত এশিয়া মহাদেশ চষে ফেলেছি, and while returning home have landed here in search of him because I did not want to leave any place unsought on this earth. এবং ফেরার সময় আমি শেষ পর্যন্ত এই জায়গাটায় ওদেরকে খুঁজতে এসেছিলাম, কারণ আমি পৃথিবীতে একটাও জায়গা রাখতে চাইনি না খুঁজে। আনসট পৃথিবীর বুকে এমন একটা জায়গাও আমি রাখতে চাইনি যেখানে আমি ওদেরকে খুঁজিনি। This is the story of my life and I would be happy to die if I had known that my wife and sons were living safe. তো ডিউক, এটাই আমার জীবনের গল্প, আর আমি আনন্দের সঙ্গে মৃত্যুবরণ করতে রাজি আছি শুধু যদি আমি জানতে পারতাম যে আমার স্ত্রী আর আমার 2 ছেলে নিরাপদে বেঁচে আছে। Thus Aegeon narrated the story of his life and stated the reason why he had landed to this country. আর এইভাবেই এজিয়ান তার জীবনের গল্পটা নারেট করলো, বলল ডিউককে, এবং সেই কারণটাও বলল, সেই রিজন অর্থাৎ কারণটাও সে বলল যে কেন সে এই দেশে ল্যান্ড করেছে, এসেছে, কি কারণে সে এখানে এসেছে। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি ওয়াজ মুভড। এরকম একটা গল্প শুনে ডিউকের একটু মায়া হলো, ডিউকের করুণা হলো, তার হৃদয়ে এই গল্পটা বা এই কাহিনী বা ঘটনাটা যেন স্পর্শ করলো। He pitied Aegeon, who had brought about the peril to himself at the cost of his sons and wife. তার করুণা হলো এজিয়ানের জন্য, কারণ সে তার নিজের জীবনে এই পেরিল অর্থাৎ এই বিপদ ডেকে এনেছে নিজের সন্তানদের এবং স্ত্রীর খাতিরে। But it was not in his power to alter the law of the land. কিন্তু ডিউকের হাতে এই ক্ষমতা নেই যে সে এই দেশের আইনকে অল্টার করে দেবে অর্থাৎ বদলে দেবে। He gave him one day to try to pay the fine either by begging or borrowing money from someone. ডিউক তাই একটা দিন এক্সটেনশন করলো। ডিউক বলল, আমি এটুকুই করতে পারি, আমার এটুকুই ক্ষমতা আছে, আমি তোমাকে আর একটা দিন প্রাণ ভিক্ষা দিচ্ছি, তুমি যেভাবে হোক, ভিক্ষে করে হোক, কারো কাছ থেকে ধার করে হোক, আমাকে টাকাটা এনে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। This day of grace was not a great favor to Aegeon, as he knew none in Ephesus who would help him to pay the fine. কিন্তু এই যে একটা দিন তাকে গ্রেস হিসেবে দেওয়া হলো, তাকে দয়া করে এক্সট্রা যে একটা দিন দেওয়া হলো, তাতে এজিয়ানের খুব একটা লাভ হলো না। এই দিনটা তার কাজে লাগবে না, তার ফেভারে আসবে না, তার কোনো কাজে লাগবে না, কারণ এই এফিসাস তার কাছে একেবারেই অচেনা এবং এখানে সে কাউকে চেনে না, এখানকার কেউ তাকে চেনে না। কে তাকে তাহলে টাকা দিয়ে সাহায্য করবে তার ওই ফাইন বা জরিমানার টাকা ভরে দেওয়ার জন্য? He could not hope to get any help from anyone. সুতরাং কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা করাটাই বৃথা। So he went with the jailer to spend the night in his custody. আর তাই সে জেলারের সঙ্গে অর্থাৎ জেলখানার যে পেয়াদা তার সঙ্গে চলে গেল রাতটা ইন কাস্টাডি অর্থাৎ জেলখানায় বা কারাগারে বন্দী হয়ে কাটাতে। Aegeon thought that he did not know anyone in Ephesus, but when he was in danger of losing his life for the search of his son, that son and the one who was lost in his childhood were both present in the city of Ephesus. তাহলে নাটকের শুরু এখানেই। দ্য রিয়েল প্লে বিগিনস হিয়ার। এজিয়ান তো ভাবছে যে সে এফিসাসে কাউকে চেনে না, কিন্তু ঘটনাচক্রে এমনটাই ঘটেছে যে এজিয়ান যখন ভাবছে যে সে কাউকে এখানে চেনে না, তখন আসলেই কিন্তু তার অত্যন্ত কাছের লোকজন, তার নিজের 2 সন্তান, তার নিজের 2 ছেলে, তারা কিন্তু এই মুহূর্তে এই এফিসাসেই উপস্থিত রয়েছে। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, এরা কিন্তু কেউ জানে না যে এরা সবাই এখানে রয়েছে এই এফিসাস শহরে।
Aegean's sons were not only similar in appearance but were also named alike, both being called Antipholus. কনফিউশনের আরও চূড়ান্ত। এজিয়ানের যে ছেলেরা, একে তো তারা সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, একদম হুবহু একরকম দেখতে, তার ওপর আবার তাদের দুজনারই নাম অ্যান্টিফোলাস। সিমিলারলি দ্য টুইন স্লেভস ওয়ার অলসো কল্ড রোমিও। এবং আরও কনফিউশন, আরও জটিলতা, এই যে টুইন স্লেভস, এই যে যমজ ভৃত্য দুটো রয়েছে, তাদেরও দুজনার নামই ড্রোমিও। Aegean's younger son Antipholus of Syracuse, whom his father was searching, came to Ephesus that very same day. তাহলে এই দুই অ্যান্টিফোলাসকে আমরা কি করে আলাদা করব? ছোটজনকে আমরা ডাকবো অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, আর বড়জনকে আমরা ডাকবো অ্যান্টিফোলাস অফ এফিসাস। তো এই যে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস অর্থাৎ এজিয়ানের যে ছোট ছেলে, যাকে খুঁজতে খুঁজতে বাবা এখানে এসে পৌঁছেছে ঘটনাচক্রে, সেই ছোট ছেলেও কিন্তু আজকে এই দিনই এই এফিসাসে এসে পৌঁছেছে। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ইয়াঙ্গার ড্রোমিও, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে সেই ছোট ড্রোমিও, তার চাকর। হি ওয়াজ অলসো আ মার্চেন্ট অফ সাইরাকিউস অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অ্যাজ হিজ ফাদার। তো এই অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, এই ছোট অ্যান্টিফোলাস, সেও তো সাইরাকিউস থেকে এসেছে, তাহলে বাবার যে বিপদ হয়েছে তারও সেই বিপদ হওয়ারই কথা। He would also have been arrested had he not met a friend who informed him of the peril of the old merchant of Syracuse was in and advised him to pass himself off as a merchant of Epidamnum. ওরও সেই বিপদই হতো, কিন্তু সৌভাগ্যক্রমে ওর নিজের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল এখানে পা রাখার পরেই, এবং সেই বন্ধু ওকে বলেছিল যে সাইরাকিউজের একজন বৃদ্ধ বণিক, সে কিন্তু ভাই ভীষণ বিপদে পড়েছে, এখানে এসে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সুতরাং তুই ভুলেও, তোকে যদি জিজ্ঞেস করা হয় তুই কোথা থেকে এসেছিস, সাইরাকিউজের নাম করবি না, তুই বলবি তুই এপিড্যামনামের একজন বণিক, তুই এপিড্যামনাম থেকে এখানে এসেছিস। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার অ্যাগ্রিড টু ডু, এবং অ্যান্টিফোলাস ইয়াঙ্গারও এই কথায় সম্মতি দেয়। সে বলে ঠিক আছে, সে নিজেকে এপিড্যামনাম থেকে এসেছে বলে পরিচয় দেবে। When he heard of the fate of a merchant of Syracuse, he felt sorry for him. এবং যখন সে শুনল যে সাইরাকিউজেরই একজন বণিকের মৃত্যুদণ্ড হয়েছে, তার যে করুণ পরিণতির কথা সে শুনেছে, সেটা শুনে তার কষ্ট হলো, তার মনে দুঃখ হলো ঠিকই। হি কুড নট ইম্যাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হার্ড অফ, কিন্তু এটা সে একেবারেই ভাবতে পারল না, এটা তার কল্পনারও বাইরে, যে মার্চেন্টের কথা সে শুনেছে সে আর কেউ নয়, তার নিজেরই বাবা। The elder Antipholus had lived at Ephesus 20 years, and being a rich man could have paid the fine for his father's life, but he knew nothing of his father, as he was very young when he was saved by the fishermen after the shipwreck. আর এই যে এল্ডার অ্যান্টিফোলাস, অ্যান্টিফোলাস অফ এফিসাস, যে বড় অ্যান্টিফোলাস, সে আজকে 20 বছর ধরে এই এফিসাসে রয়েছে। সে একজন রিচ ম্যান, সে বেশ বড় লোক, এবং বাবার যে জরিমানা হয়েছে সেটা অনায়াসেই সে দিতে পারত, কিন্তু সে তো তার বাবাকে চেনেই না, বাবার কথা তার কিছু মনেই নেই, কারণ সে অনেক ছোট ছিল, সে খুবই ছোট ছিল যখন সে জাহাজ ডুবির পরে তাকে সেই জেলেরা উদ্ধার করে নিয়ে চলে গেছিল। The fishermen who saved his mother and the 2 children took them away from their mother with the intention to sell them. এবং এই যে জেলেরা, ওদেরকে যারা সেই ভয়ঙ্কর উত্তাল সমুদ্র থেকে রেস্কিউ করেছিল, উদ্ধার করেছিল, বাঁচিয়েছিল, তারা কি করেছিল? তারা কয়েকদিন পরে তাদের মায়ের কাছ থেকে শিশু দুটোকে চুরি করে নিয়েছিল, তাদের মায়ের থেকে চুরি করে নিয়ে বাচ্চা দুটোকে বিক্রি করে দিয়েছিল ওই জেলেরা। Elder Antipholus and Elder Dromio were sold to the Duke Menaphon, a famous warrior. এবং মায়ের কাছ থেকে চুরি করে বাচ্চা দুটোকে এই জেলেরা বিক্রি করেছিল কার কাছে? মেনাফন নামক রাজ্যের ডিউকের কাছে। এই ডিউককে বলা হতো দ্য ডিউক মেনাফন। ইনি একজন ফেমাস ওয়ারিয়র, একজন বিখ্যাত বা বীর যোদ্ধা ছিলেন।
He was the uncle of the Duke of Ephesus, and he took the boys to Ephesus when he went to visit the Duke, his nephew. এই ডিউক ম্যানাফন ছিল এফিসাসের ডিউকের আঙ্কেল, কাকা বা জ্যাঠা, এবং তিনি যখন এফিসাসে তার এই ভাইপোর সঙ্গে দেখা করতে যেতেন, এই ছেলে দুটোকে সঙ্গে করে নিয়ে যেতেন। The Duke of Ephesus liked elder Antipholus and made him an officer in the army. তো এই ডিউক অফ এফিসাস এর এই এল্ডার অ্যান্টিফোলাসকে ভারী পছন্দ হলো, এবং when he grew up, যখন এই এল্ডার অ্যান্টিফোলাস বড় হলো, সে কী করলো, এই এল্ডার অ্যান্টিফোলাসকে নিজের সেনাবাহিনীর একজন অফিসারের পদে নিযুক্ত করল, where he established himself as a brave warrior, এবং এই সেনাবাহিনীতে নিজেকে একজন সাহসী এবং বীর যোদ্ধা হিসেবে প্রমাণ করল, নিজের জায়গা করে নিল এই এল্ডার অ্যান্টিফোলাস। He once saved the Duke, and the Duke rewarded him by marrying him to Adriana, a rich lady of Ephesus. একবার ডিউকের প্রাণ বাঁচায় এই বড় অ্যান্টিফোলাস, এবং তার রিওয়ার্ড, তার পুরস্কার হিসেবে অ্যাড্রিয়ানা নামে এক ধনী মহিলার সঙ্গে এই এল্ডার অ্যান্টিফোলাসের বিয়ে দিয়ে দেন ডিউক অফ এফিসাস। তাহলে এই মুহূর্তে এল্ডার অ্যান্টিফোলাস বিবাহিত, তার বিয়ে হয়েছে এফিসাসেরই এক ধনী মহিলার সঙ্গে, যার নাম অ্যাড্রিয়ানা। At the time that his father came there, elder Antipholus was living with Adriana. এবং যে সময় তার বাবা এই এফিসাসে এসে উপস্থিত হয়েছে, সেই সময় বিবাহিত বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস তার স্ত্রী অ্যাড্রিয়ানার সঙ্গেই বসবাস করছে। Antipholus of Syracuse, or Antipholus Younger, after he parted with his friend, wanted to move around the city and observe the manners of the people, and so he gave Dromio Younger some money to carry to the inn where he intended to dine. এবার এই ছোট অ্যান্টিফোলাস বা অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, সে যে বন্ধুর সঙ্গে দেখা হলো, যে ওকে সাবধান করে দিল যে নিজেকে সাইরাকিউস থেকে এসছিস বলে পরিচয় দিবি না, বরং বলবি যে এপিডামনাম থেকে এসছিস, সেই বন্ধুর থেকে পাঠ করার পর, অর্থাৎ বিদায় নেওয়ার পর, ওর ইচ্ছা হলো যে নতুন জায়গা, নতুন শহর, তাই আমি এখানে একটু ঘুরে দেখব, অবজার্ভ করব, দেখব এখানকার পিপল, অর্থাৎ লোকজনদের ম্যানার্স, তাদের আচার আচরণ। আর তাই সে তার ভৃত্য ছোট ড্রোমিওকে কিছু টাকা দিল, দিয়ে বলল, তুই অমুক সরাইখানায় গিয়ে আমাদের রাতের খাবারের অর্ডার দে, আমি ওখানে আজকে ডিনার করব। Dromio Younger was a pleasant fellow, and when Antipholus Younger was bored and sad, he used to make him happy by jesting with him. এই ছোট ড্রোমিও একটা প্লেজেন্ট ফেলো, বেশ হাসি খুশি একটা ছেলে। আর তাই যখন ছোট অ্যান্টিফোলাস হয়তো একটু বোর্ড হয়ে যায়, কিছু ভালো লাগে না, বা স্যাড ফিল করে, দুঃখ হয় তার মনে, তখন জেস্ট করে, অর্থাৎ ভাড়ামি করে, কৌতুক করে এই ছোট ড্রোমিও তাকে হাসানোর চেষ্টা করত, তার সঙ্গে মজা করত। So Dromio was allowed a freedom of speech which was greater than was usual between master and his servants. আর তাই এই ড্রোমিওর বাক স্বাধীনতা একটু বেশিই ছিল। সাধারণত মনিবার ভৃত্যের যা সম্পর্ক হতো তার থেকে একটু বেশি খোলামেলা সম্পর্ক ছিল এই ইয়াঙ্গার অ্যান্টিফোলাস আর ইয়াঙ্গার ড্রোমিওর। When Antipholus Younger had sent Dromio Younger away, he thought about his lonely search for his mother and his brother, of whom he did not have any news, and he said sorrowfully, I am like a drop of water in the ocean, which, seeking to find its fellow drop, loses itself in the white sea. ছোট অ্যান্টিফোলাস তো ড্রোমিওকে পাঠিয়ে দিল খাবারের অর্ডার দিতে। দেওয়ার পর সে ভাবতে লাগলো
যে সে কীভাবে একা একা তার মা আর দাদাকে খুঁজে বেড়ালো, অথচ তাদের কোনো নিউজ, তাদের কোনো সংবাদ সে পেল না। এবং সরফুলি দুঃখ করে, মন খারাপ করে সে একটা কথা বলল, আই অ্যাম লাইক আ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশন। আমি এই যে বিশাল মহাসাগর, তার মধ্যে এক বিন্দু জলের মতন, যেই বিন্দুটা সিকিং টু ফাইন্ড ইটস ফেলো ড্রপ, অন্য সহবিন্দুগুলোকে খুঁজে বের করার তাগিদে লুজেস ইটসেলফ ইন দ্য হোয়াইট সি, নিজেকেই এই বিশাল মহাসাগরে হারিয়ে ফেলেছে। তাহলে আমি একটা জলের কণার মতন, যে জলের কণাটা এই মহাসমুদ্রে, এই মানুষের সমুদ্রে তার নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোকে খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলল। So I unhappily to find a mother and a brother to lose myself. আর তাই অত্যন্ত দুঃখের সঙ্গে, নিরানন্দে আমিও কি করেছি, আমার মা আর ভাইকে খুঁজতে গিয়ে ওই জলের বিন্দুটার মতনই হারিয়ে ফেললাম মানুষের মহাসমুদ্রে। When he was thinking of his useless travels, elder Dromio came there. যখন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস যে কি নিরর্থক তার এই এত দেশ ঘুরে বেড়ানোটা হলো, তখন তার দাদার যে ভৃত্য এল্ডার ড্রোমিও, সে সেখানে এসে হাজির হলো। Antipholus younger mistook him for Dromio younger and wondered how he came so early. এবার ছোট অ্যান্টিফোলাস তো ভাবছে, এটাকে ভাবছে ওর নিজের চাকর, ওর নিজের ইয়াঙ্গার ড্রোমিও, আর তাই ও ভাবছে যে এইমাত্র ওকে আমি পাঠালাম টাকা দিয়ে আমাদের ডিনারের জন্য অর্ডার করতে সরাইখানায়, ও এত তাড়াতাড়ি কি করে ফিরে এলো। হি আস্কড হিম অ্যাবাউট হিজ মানি, এবং সে জিজ্ঞেস করলো, ড্রোমিও টাকাগুলো কোথায়, যে টাকাগুলো দিয়ে আমি তোকে পাঠালাম খাবারের অর্ডার করতে, সে টাকাগুলো কোথায়। Elder Dromio also mistook Antipholus younger for his elder brother and said that he was sent by his mistress to fetch Antipholus for dinner. এবার যে বড় ড্রোমিও, সে ভাবছে এটা এল্ডার অ্যান্টিফোলাস, সে ভাবছে এটা অ্যান্টিফোলাস অফ এফিসাস, সে তার নিজের মালিক ভাবছে ছোট অ্যান্টিফোলাসকে, আর সে তাকে বলল যে বাড়ি চলুন, মিস্ট্রেস অর্থাৎ মালকিন আপনাকে ডাকছে ডিনার করার জন্য। হি অলসো সেড দ্যাট দ্য ফুড উড বি কোল্ড ইফ ইট ডিড নট গো হোম, এবং এল্ডার ড্রোমিও ছোট অ্যান্টিফোলাসকে বলল তাড়াতাড়ি বাড়ি চলুন, কারণ নয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। Antipholus younger thought that Dromio was jesting, and he asked again about his money. তো ছোট অ্যান্টিফোলাস ভাবলো যে ড্রোমিও মজা করছে, কারণ ড্রোমিও মাঝে মাঝে একটু মজা করে, আর কি করে, তাই ওর মনে হলো এবারও বোধহয় সে মজা করছে, ভাড়ামি করছে, আর তাই সে আবার জিজ্ঞেস করলো, বল কোথায় সেই টাকাগুলো যেগুলো তোকে আমি দিয়ে পাঠিয়েছিলাম। Dromio once again talked of his mistress and that she wanted him to go home for dinner. তো ড্রোমিও আবার সেই একই কথা বলছে যে বাড়ি চলুন, মিস্ট্রেস মালকিন আপনাকে ডাকছে এবং তিনি বলেছেন আপনাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ডিনার করতে। অ্যান্টিফোলাস আস্কড, হোয়াট মিস্ট্রেস? অ্যান্টিফোলাস তখন বলল, কোন মালকিনের কথা বলছিস তুই, বারবার মিস্ট্রেস মিস্ট্রেস করছিস সে। ড্রোমিও রিপ্লাইড, ওয়াই, ইউর ওয়ারশিপস ওয়াইফ স্যার। তখন ড্রোমিও বলল, কেন স্যার, আপনার স্ত্রীর কথা বলছি। To this answer, Antipholus younger, having no wife, got so angry that he said that sometimes he talked freely to Dromio, but he was at that time not in a mood to jest with him. অ্যান্টিফোলাস তো এই অদ্ভুত কথাটা শুনে ভারী রেগে গেল, কারণ সে তো অবিবাহিত, তার তো কোনো স্ত্রী নেই, আর তাই সে বলল, দেখ তোকে আমি মাঝে মাঝে স্বাধীনতা দিই যা খুশি বলার, আর তুই যা খুশি বলিস, কিন্তু তার মানে এই নয় যে সব সময় তুই ভাড়ামি করবি। আমার কিন্তু এখন মন মেজাজ ভালো নেই, সুতরাং এইসব ইয়ার্কি ঠাট্টা বন্ধ কর। He again asked him about the money and said that as they were strangers in that land,
Dromio should not have trusted the money in any other's custody. আবার সেই টাকাগুলোর কথা জিজ্ঞেস করলো ড্রোমিওকে, আর বলল যে দেখ, আমরা কিন্তু এখানে আগন্তুক, কেউ আমাদের এখানে চেনে না, আমরাও কাউকে চিনি না, সুতরাং তুই কি টাকাগুলো বিশ্বাস করে কারো হাতে দিয়ে চলে এলি? এটা একদম করা উচিত হয়নি। Dromio, on hearing that they were strangers in that land, thought that Antipholus was jesting with him, and he suggested that he could jest while having dinner. আর এই কথাটা শুনে যে তারা নাকি স্ট্রেঞ্জার্স, তারা নাকি এই দেশে আগন্তুক, এটা শুনে ড্রোমিও ভাবলো যে অ্যান্টিফোলাস ওর সঙ্গে মজা করছে, অ্যান্টিফোলাস ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, আর তাই ও বলল ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন, বাড়ি গিয়ে আপনি ডিনার করতে করতে আপনার এই ইয়ার্কি ঠাট্টা যা করার করবেন। Now Antipholus younger lost his all patience and bet elder Dromio. এবার তো অ্যান্টিফোলাসের এমনি মন মেজাজ খারাপ, মাকে খুঁজে পায়নি, দাদাকে খুঁজে পায়নি, মনে অনেকটাই দুঃখ, আর তাই এবার ধৈর্যের সীমা হারিয়ে দুমদুম করে বড় ড্রোমিওকে অর্থাৎ এল্ডার ড্রোমিওকে আচ্ছা করে মেরে দিল। Dromio fled to his mistress and reported that his master would not come for dinner as he had no wife. ড্রোমিও তো ঘাবড়ে গেল, হঠাৎ এরকম মার খেয়ে, আর সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে সোজা বাড়ি গিয়ে মালকিনকে বলে দিল যে দেখুন মালকিন, দাদাবাবু বলেছে সে আসবে না বাড়িতে ডিনার করতে, কারণ তার নাকি কোনো বউটও নেই। Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. অ্যাড্রিয়ানা তো প্রচণ্ড ফিউরিয়াস হয়ে উঠল, প্রচণ্ড রেগে গেল এটা শুনে যে তার হাজব্যান্ড, তার নিজের স্বামী, তাকে অস্বীকার করেছে, তাকে অ্যাকনলেজ করেনি, তাকে অস্বীকার করেছে, সে বলে দিয়েছে যে তার নাকি কোনো বউ নেই। She thought that her husband meant that he was in love with another lady. এবং এটা শুনে ওর মনে হয়েছে যে এই কথাটা বলা, অর্থাৎ এই যে ওকে অস্বীকার করা, এটার মানে হচ্ছে যে নিশ্চয়ই ওর হাজব্যান্ড অন্য কোনো মহিলার প্রেমে পড়েছে, অন্য কোনো মহিলাকে ভালোবেসে ফেলেছে। She flew into a violent rage. সে প্রচণ্ড রেগে উঠল। flew into a violent rage, এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে প্রচণ্ড রেগে উঠল অ্যাড্রিয়ানা, and reproached her husband. তিরস্কার করতে লাগলো, গালাগালি করতে লাগলো তার স্বামীর উদ্দেশ্যে। Luciana, her younger sister, tried to bring her out of her groundless suspicions. এই অ্যাড্রিয়ানার একটা ছোট বোন আছে যার নাম লুসিয়ানা, এবং লুসিয়ানা ওকে বোঝানোর চেষ্টা করলো যে দেখ দিদি, কোনো গণ্ডগোল হয়েছে, তুই কিছু ভুল বুঝছিস, তোর এই গ্রাউন্ডলেস সাসপিশনস, তোর এই অহেতুক সন্দেহগুলো করিস না, এগুলো থেকে বেরিয়ে আয়। ওকে বোঝানোর চেষ্টা করলো, বের করে আনার চেষ্টা করলো ওর এই অহেতুক সন্দেহগুলো থেকে। Antipholus of Syracuse returned to the inn and found his Dromio with the money in safety and was about to chide him for his jest when Adriana came in. এবার অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস তো যেই সরাইখানায় ড্রোমিওকে খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে বলেছিল সেখানে এসে পৌঁছেছে, এবং দেখে ড্রোমিও তো সেখানে বসে আছে সেই টাকাটা নিয়েই, টাকা ওর কাছেই আছে, নিরাপদে আছে, আর সবে বকতে যাবে ড্রোমিওকে যে তুই মজা করতে গেছিলি আমার সঙ্গে একটু আগে, বকা তো শুরু করতে যাবে, কিন্তু তার আগেই অ্যাড্রিয়ানা সেখানে এসে পৌঁছলো। She addressed Antipholus younger as her husband, not doubting him, and chided him for looking at her strangely. এবং অ্যান্টিফোলাস ইয়াঙ্গারকে ওর নিজে ভেবেছে, ওর অবশ্যই ওর নিজের হাজব্যান্ড, ওর নিজের বর, আর তাই কোনো রকম সন্দেহ না করে বকাঝকা করতে শুরু করে দিয়েছে ইয়াঙ্গার অ্যান্টিফোলাসকে, ওর দিকে ওরকম অবাক হয়ে, স্ট্রেঞ্জলি মানে অদ্ভুতভাবে অবাক হয়ে তাকিয়ে থাকার জন্য। She then told him how well he had loved her before they were married and said that now he loved someone else and not her. এবং এটাও বলল যে বিয়ের আগে তুমি আমায় কত ভালোবাসতে, কিন্তু এখন তুমি অন্য কাউকে ভালোবাসো, আর তাই তুমি আমাকে অস্বীকার করছো। She asked him why she had lost his love. আর এটাও জিজ্ঞেস করলো যে আমি কি এমন করলাম যে তোমার ভালোবাসা আমি হারালাম, যে তুমি আমাকে আর ভালোবাসো না। Antipholus was astonished and asked whether it was him that the woman was talking to. Antipholus তো আকাশ থেকে পড়ল। Antipholus অদ্ভুতভাবে তাকিয়ে থেকে সব শুনে টুনে তারপর শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো, আজ্ঞে আপনি কার সাথে কথা বলছেন? আপনি কি আমার সাথে কথা বলছেন? আপনি যে এতক্ষণ যা কিছু বললেন সেগুলো কি আমাকে বললেন আপনি?
ইন ভেইন হি ট্রাইড টু কনভিন্স হার, ইন ভেইন অর্থাৎ বৃথায়, বৃথায় সে চেষ্টা করলো এই মহিলাটিকে কনভিন্স করতে, আশ্বস্ত করতে দ্যাট হি ওয়াজ নট হার হাজব্যান্ড, যে ও এই মহিলার হাজব্যান্ড বা স্বামী নয়, অ্যান্ড দ্যাট হি হ্যাড বিন ইন এফিসাস অনলি 2 hours বিফোর, এবং এটাও বোঝানোর চেষ্টা করলো যে মাত্র 2 ঘন্টা আগে এই এফিসাসে এসে পৌঁছেছে সে। But she insisted on his going to her home, and seeing no other way, he followed her to his brother's house. কিন্তু সেই মহিলা তো জোর জবরদস্তি করতে লাগলো, ওকে নাকি যেতেই হবে তার বাড়িতে। অগত্যা আর কোনো উপায় না দেখে এই মহিলার পেছন পেছন এই ইয়াঙ্গার অ্যান্টিফোলাস চলল নিজের দাদার বাড়িতে। He then had dinner with Adriana and her sister, where Adriana called him her husband and the other her brother. এবং সেখানে পৌঁছে তো অ্যাড্রিয়ানা এবং তার বোন লুসিয়ানার সঙ্গে সে ডিনার করলো, যেখানে অ্যাড্রিয়ানা তাকে তো বারবার হাজব্যান্ড বলে সম্বোধন করতে লাগলো এবং লুসিয়ানা তাকে ব্রাদার বলে, বা জামাইবাবু আমরা যাকে বলি, সেই ব্রাদার বলে সম্বোধন করতে লাগলো। Antipholus thought he must have been married to her in his sleep or was sleeping now. অ্যান্টিফোলাস মনে মনে ভাবলো, কে জানে, হয়তো আমার ঘুমের মধ্যে কেউ আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিয়েছিল, অথবা আমি এই মুহূর্তে ঘুমিয়ে আছি, এই পুরোটাই আমার স্বপ্ন, এটা একেবারেই বাস্তবে ঘটছে না। And Romeo younger too was surprised to find that the cook maid, who was his brother's wife, claimed him to be her husband. আর ইয়াঙ্গার ড্রোমিও তো তার মালিকের সঙ্গে এসছে এখানে, এবং অবাক হয়ে সে এটা দেখছে যে ওই বাড়ির যে কুকমেড অর্থাৎ রাঁধুনি, সে ওকে নিজের হাজব্যান্ড বলছে। আসলে এই রাঁধুনি হচ্ছে ওর নিজের দাদা এল্ডার ড্রোমিওর ওয়াইফ বা স্ত্রী। Now, when Antipholus of Syracuse was having dinner with his brother's wife, his brother, the real husband, returned home to dinner with elder Dromio. তো এবার কি ঘটনা ঘটেছে না, আসল যে মালিক এই বাড়ির অর্থাৎ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস মানে বড় অ্যান্টিফোলাস, সে বড় ড্রোমিওর সঙ্গে এখানে এসে পৌঁছেছে যখন তার নিজের ভাই অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস তার বউয়ের সঙ্গে বসে তারই বাড়িতে ডিনার করছে, খাবার খাচ্ছে। But the servants did not allow them inside, as their mistress had ordered not to allow anyone inside the house. কিন্তু বাড়ির চাকররা বাড়ির আসল মালিককে ঢুকতে দিচ্ছে না বাড়িতে, বাড়ির মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভেতর থেকে তারা বলে দিচ্ছে না, এখন মালকিন ডিনার করছে মালিকের সঙ্গে, সুতরাং বাড়িতে এখন কাউকে ঢুকতে দেওয়া যাবে না, মালকিনের হুকুম, বাড়িতে এই মুহূর্তে কাউকে ঢুকতে দেওয়া হবে না। When elder Antipholus repeatedly knocked and said they were Antipholus and Romeo, the maids laughed at them and said that Antipholus was at dinner with his wife and Romeo was in the kitchen. বারবার গেটে কড়া নেড়ে এল্ডার অ্যান্টিফোলাস বোঝানোর চেষ্টা করছে, আরে আমরাই তো অ্যান্টিফোলাস আর ড্রোমিও, আমাদের দরজা খুলে দাও। কিন্তু ভেতর থেকে বাড়ির কাজের লোকরা হাসাহাসি করে উত্তর দিচ্ছে, কি ভুলভাল বলছেন আপনি, অ্যান্টিফোলাস তো তার স্ত্রীর সঙ্গে ডিনার করছে বাড়ির ভেতরে বসে, আর ড্রোমিও তো রান্নাঘরে রয়েছে। Antipholus got angry and went away, surprised to hear that a gentleman was dining with his wife. অ্যান্টিফোলাস তো প্রচণ্ড রেগে গেল এবং চলে গেল বাড়ির সামনে থেকে, এটা শুনে অবাক হয়ে যে অন্য এক ভদ্রলোক তার নিজের স্ত্রীর সঙ্গে তার বাড়িতে বসে ডিনার করছে এবং সেখানে তাকেই নাকি ঢুকতে দেওয়া বারণ। When Antipholus had finished his dinner, he was surprised because Adriana still claimed to be his wife, and hearing that Romeo had also been claimed by her cookmaid, they escaped from the house at the first chance that they could get. Antipholus-এর তো ডিনার হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যাড্রিয়ানা এখনও তাকে নিজের হাজব্যান্ড বলছে এবং নিজেকে তার স্ত্রী হিসেবে দাবি করছে। ড্রোমিও এসে আবার তার মালিককে ফিসফিস করে বলল যে, দাদাবাবু, এই বাড়ির যে রাঁধুনি সেও বলছে সে নাকি আমার স্ত্রী। সব শুনে দুজনে তো ভীষণ ঘাবড়ে গেছে এবং প্রথম যে সুযোগটা পেল সেই সুযোগেই দুজন ওই বাড়ি ছেড়ে পালিয়ে গেল। However, Antipholus was attracted to Luciana, though he did not like Adriana's jealous temper. যাই হোক, অ্যান্টিফোলাসের কিন্তু লুসিয়ানাকে
বেশ ভালো লেগেছে তার প্রতি, বেশ একটা আকর্ষণ অনুভব করেছে সে। যদিও এই অ্যাড্রিয়ানার এই যে জেলাস টেম্পার, এই যে একটা হিংসুটে সন্দেহবাতিক যে মেজাজ, এটা ওর মোটেও ভালো লাগেনি। Dromio also was not satisfied with his wife in the kitchen, so both of them were happy to get rid of their wives. ড্রোমিওরও কিন্তু এই রাঁধুনিকে নিজের স্ত্রী হিসেবে মোটেও পছন্দ হয়নি, সুতরাং ঘাট থেকে এই বউদের নামাতে পেরে এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে দুজনেই বেশ খুশি, দুজনেই বেশ আনন্দিত। As soon as they left the house, they met a goldsmith who called Antipholus younger by name and gave him a gold chain, claiming that he had ordered him to do so. এই বাড়ি ছেড়ে পালিয়ে কোনো রকমে বেরিয়ে তো এসছে ছোট অ্যান্টিফোলাস আর ছোট ড্রোমিও, কিন্তু যেই তারা এই বাড়ি থেকে বেরিয়েছে, অর্থাৎ অ্যাড্রিয়ানার বাড়ি থেকে যেই তারা পালিয়ে বেরিয়ে এসছে, তাদের সঙ্গে দেখা এক সাঁকরার, গোল্ডস্মিথ মানে সাঁকরা যারা সোনার জিনিস বানায়, তার সঙ্গে দেখা। এবং অ্যান্টিফোলাস ইয়াঙ্গারকে, ছোট অ্যান্টিফোলাসকে নাম ধরে এই লোকটা ডাকলো। অ্যান্টিফোলাস অ্যান্টিফোলাস শোনো শোনো বলে জোর করে তার হাতে একটা সোনার চেন গুজে দিল, এবং সে ক্লেম করলো, দাবি করলো যে অ্যান্টিফোলাস নাকি এটা তাকে বানাতে দিয়েছিল। অ্যান্টিফোলাস could not convince him that he was not the man who had ordered him to do so. অ্যান্টিফোলাস তো বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো যে আমি মোটেও কোনো গোল্ড চেনের, সোনার চেনের অর্ডার দিইনি, কিন্তু লোকটাকে কিছুতেই সেটা সে বোঝাতে পারল না। But the man left the chain with him and went away. লোকটা জোর করে ওর হাতে সেই সোনার চেনটা গুজে দিয়ে সেখান থেকে চলে গেল। Antipholus, after the strange happenings, decided to leave the place immediately and ordered Dromio to get things on board, thinking that strange things were happening and the place was bewitched. Antipholus তো দেখছে অদ্ভুত সমস্ত ব্যাপার ঘটছে চারিদিকে, এবং তাই সে ডিসাইড করলো, সে মনস্থির করলো, না, এই জায়গাটায় একেবারেই আর বেশিক্ষণ থাকা যাবে না। আর তাই সে অর্ডার করলো ড্রোমিওকে, হুকুম করলো তার ভৃত্য ড্রোমিওকে যে যাও তাড়াতাড়ি করে গিয়ে আমাদের সমস্ত মালপত্র জাহাজে তুলে ফেলো, কারণ এখানে সমস্ত স্ট্রেঞ্জ থিংস, অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছে। আর এই প্লেসটা, এই জায়গাটা বিউইচড, এটা ভূতের ডেরা, এটা ভূতের রাজ্য, এখানে ডাইনি ফাইনিরা নিশ্চয়ই কিছু কলকাঠি নাড়ছে, সুতরাং আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। এটা আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি হলো। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা পড়ব এবং দেখব আলটিমেটলি কী ধরনের মজার মজার আরও ঘটনা ঘটলো এবং শেষ পর্যন্ত কী হলো। টিল দেন, হ্যাভ আ গুড ডে।